সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। How are you, everybody? Welcome to English class, Firdaus Ali Khan in Firdaus Ali Khan Modern School and College. And I am here with you, Hasnain Mohammad Imtiaz, Senior Teacher, English, Firdaus Ali Khan Model School and College. Students, today we are going to discuss about passage narration. Okay, this is a topic of English grammar. And in your second part, there is passage narration is included for your board examination. Okay, and for this reason, this is a very important topic, and you have to study, or you have to concentrate to the study very deeply. Okay, so let's start. Students, after completing this slide, you will be able to learn, or you will be able to know about passive narration and change direct speech into indirect speech. Okay, that means whenever we will complete this this slide or this presentation, then we will be able to learn some rules about passive narration. Okay, what is narration? Okay, so at first, let's discuss about, or let's have a discussion about what is narration. Dear students, here is a definition here. The way of reporting the speech of a speaker is called narration. অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে the way of reporting the speech of a speaker is called narration. একজন স্পিকার কিভাবে তার স্পিচ উপস্থাপন করেন সেই বিষয়টা হচ্ছে তাকেই বলা হচ্ছে ন্যারেশন। দ্য স্পিচ অফ স্পিকার ক্যান বি প্রেজেন্টেড ইন টু ওয়েজ। তাহলে একজন বক্তা যেভাবে তার স্পিচটা উপস্থাপন করছে সেটাই হলো ন্যারেশন, আর এই ন্যারেশনটা দুই ভাবে হতে পারে, বা একজন বক্তা তার উক্তি দুই ভাবে উপস্থাপন করতে পারে। দে আর, এক নাম্বার হচ্ছে ডাইরেক্ট এবং দুই নাম্বার হচ্ছে ইনডাইরেক্ট। ঠিক আছে, তাহলে দুইটা ভাবে একজন বক্তা তার বক্তব্য উপস্থাপন করতে পারে। তোমাদের পরীক্ষাতে সাধারণত ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট, এই দুটার মধ্যে ইন্টারচেঞ্জিংটা সাধারণত পরীক্ষায় তোমাদের দেয়া থাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো পরবর্তীতে দেখে নিই আমরা কি আছে। এক্সাম্পল আমরা কয়েকটা দেখে নিই, তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে প্যাসেজ ন্যারেশনটা ঠিক কি এবং কিভাবে এটাকে সলভ করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা একটা উদাহরণ দেখে নেব, নিয়ে তারপরে আমরা এর ভেতরের যেই পরিবর্তনগুলো করতে হয় এবং যেভাবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে সেভাবে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। তাহলে দেখো ডাইরেক্ট ন্যারেশনে কি আছে, এখানে দেওয়া আছে মাই সন্স লিসেন টু মি, a great treasure lies hidden in the land, I am going to leave you, said the old man. How will we find it? said the sons. You must dig the land for it. তাহলে দেখো এখানে ডাইরেক্ট স্পিচ ব্যবহার করা হয়েছে, এবং তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো যে এখানে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়েছে, যেমনটা তোমরা আগেও জেনেছো যে ডাইরেক্ট স্পিচটাকে ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ করে রাখতে হয়। আর এখানে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব সহকারে যে অংশটুকু থাকে সেটা। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটা এখানে যেটা অংশটা দেওয়া আছে এটা পুরোটা একটা ডাইরেক্ট স্পিচ। তাহলে এটাকে ইনডাইরেক্ট করবার সময় কি করতে হবে দেখি। আচ্ছা, এখানে দেখো যেই লোকটি তার সন্তানদেরকে সম্বোধন করে বলেছে মাই সন্স। ওকে, যার কারণে এখানে লিখেছে কি অ্যাড্রেসিং দেম অ্যাজ হিজ সন্স। ঠিক আছে, এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে যে এটাকে বলা হয় ভোকেটিভ কেস। এই ভোকেটিভ কেসটাকে এভাবে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হয়। তারপরে বলেছে দ্য ওল্ড ম্যান টোল্ড দেম। ঠিক আছে, সেই টুটা টোল্ডে রূপান্তরিত হয়ে যায়, সেখানে সেটাই করা হয়েছে, এখানে টোল্ড হয়েছে, টোল্ড দেম টু লিসেন টু হিম এন্ড added that a great treasure lay hidden in the land, and further added that he was going to leave it to them. Then the sons asked him they would find that. Asked him, এখানে একটু মিস্টেক আছে, হাউ শব্দটা এখানে আসবে, that
how they would find how they would find that, ঠিক আছে? The old man replied that they had to dig the land for it. ওকে, তাহলে দেখো এখানে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচটা কি জিনিস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। অর্থাৎ ইনভার্টেড কমাগুলো উঠিয়ে দিতে হয় এবং বিশেষ বিশেষ কিছু পরিবর্তন সাধন করতে হয়, এর মাধ্যমে ইনডাইরেক্ট স্পিচে আমরা রূপান্তর করতে পারবো ডাইরেক্ট স্পিচকে। তাহলে চলো আমরা কিছু নিয়ম শিখে নিই কিভাবে আহ, একটা ডাইরেক্ট প্যাসেজ ন্যারেশনকে ইনডাইরেক্ট প্যাসেজ ন্যারেশনে রূপান্তর করা যায়। স্টেপ বাই স্টেপ রুলস গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। আজকে আমরা ইন টোটাল 3টা রুলস আমরা শিখবো আজকের ক্লাসের জন্য। তাহলে চলো দেখি আমাদের কি কি রুলস অপেক্ষা করছে আমাদের জন্য। লেটস লার্ন সাম রুলস অফ প্যাসেজ ন্যারেশন। রুল নাম্বার 1, দেখো প্রথমে যে রুলটা তোমাদেরকে আহ, জানতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে সমস্যাটা কোনো প্যাসেজ ন্যারেশনের প্রবলেম সলভ করবার সময়। তখন বিষয়টা হচ্ছে যে আইডেন্টিফাইং স্পিকার এন্ড দ্য পারসন স্পোকেন টু, দ্যাট ইজ অডিয়েন্স। কোনো একটা প্যাসেজ ন্যারেশনে অবশ্যই একজন বক্তা থাকে এবং একজন শ্রোতা থাকে, আহ, যিনি বলেন আর যিনি শোনেন। এই দুজন বিষয়, এই দুজন ব্যক্তিকে বা এই দুটো অবজেক্টকে আমাদের আহ, প্রথমে ফাইন্ড আউট করে নিতে হবে। ঠিক আছে, এই দুটো বিষয়কে আমাদের ফাইন্ড আউট করে নিতে হবে। অ্যান্ড ডিটারমাইনিং দ্য মুড অফ দ্য ভার্ব ইন দেয়ার স্পিচ, এবং এই স্পিচের মধ্যে ভার্বের যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা আমাদেরকে ঠিক করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই দুটো বিষয়ের মধ্যে আমাদেরকে সম্পর্কটা সঠিক করে নেবার পরে আমরা তখন পরবর্তী স্টেপে চলে যাব। তাহলে দেখে নিই এটা একটা উদাহরণ সহকারে। একটা এক্সাম্পল এখানে দেওয়া হলো, দেখো, ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার, জেরি said to the authoress, especially in the dark by the fire. You were so young when I saw you last, said the authoress. এটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করি তাহলে কিরকম হবে দেখো, জেরি টোল্ড দ্য অথরেস। ঠিক আছে, তো এখানে স্পিকার হচ্ছে, প্রথম সেন্টেন্সে স্পিকার হচ্ছে জেরি এবং অথরেস হচ্ছে কি তোমার অডিয়েন্স। ঠিক আছে, বা পারসন স্পোকেন টু। এবং দ্বিতীয় সেন্টেন্সে অথরেস স্পিকার এবং জেরি পারসন স্পোকেন টু বা অডিয়েন্স। তাহলে এই বিষয়টা তোমাদেরকে ফাইন্ড আউট করে নিতে হবে। অনেক ক্ষেত্রে বিশেষ কোনো প্যাসেজ ন্যারেশনে আসলে কোনো সেন্টেন্সে লেখা থাকে না যে জেরি সেইড টু দ্য অথরেস, এরকম পুরোটা লেখা থাকে না, হয়তো বা জেরি সেইড এতটুকু লিখেই শেষ করে দেওয়া হয়েছে। অথবা এরকমটা থাকতে পারে যে পুরো শুধুমাত্র ইনভার্টেড কমার মধ্যে যেই সেন্টেন্সটা আছে শুধু ওটাই দেওয়া আছে, তোমাকে পড়ে বুঝে নিতে হবে যে আসলে এটা কে বলছে। তাহলে এটাই হচ্ছে আইডেন্টিফাইং স্পিকার এন্ড দ্য পারসন স্পোকেন টু। ঠিক আছে, আর এরপরে পরবর্তীতে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আহ, ওই সেন্টেন্সের যেই টেন্স আছে বা অন্যান্য যেই মানে টেন্স অনুযায়ী যেই ভার্বের রূপান্তরটা হয়, এই রূপান্তরটা তোমাদেরকে বুঝে নিতে হবে। ঠিক আছে, মুড অফ দা ভার্ব, ভার্বের যে মুডটা এটা তোমাদেরকে বুঝতে হবে। এই দুটো জিনিস তোমাদেরকে ফাইন্ড আউট করে নিতে হবে এট ফার্স্ট। ওকে, তাহলে চলো এর পরবর্তীতে আমাদের কোন বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে দেখে নিই আমরা। রুল নাম্বার 2, দেখো রুল নাম্বার 2 এখানে বলছে রিপোর্টিং ভার্ব অফ ডাইরেক্ট স্পিচ নারেশন হ্যাভ টু বি ব্রট এট দ্য স্টার্টিং অফ দ্য সেন্টেন্স ইন ইনভার্টেড কমা। ঠিক আছে, তাহলে এখানে বিষয়টা আমাদেরকে বলছে যে যখন আমরা কোনো প্যাসেজ ন্যারেশন করতে যাব সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে প্যাসেজ ন্যারেশনের যে রিপোর্টিং ভার্বটা সহকারে যে সাবজেক্ট থাকে সেই অংশটা সাধারণত ইনভার্টেড কমার সেন্টেন্সের যেটা থাকে, ডাইরেক্ট স্পিচ যেটা থাকে তার পরবর্তীতে অথবা মাঝখানে অবস্থান করে। তো এই বিষয়টাকে আমাদের কি করতে হবে, প্রথমেই নিয়ে আসতে হবে ইনডাইরেক্ট স্পিচ করবার সময়। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। দেখো আমরা একটা উদাহরণ সহকারে এই বিষয়টা এখানে উপস্থাপন করি। প্রথমে কি আছে দেখো, এখানে উদাহরণটা দেওয়া আছে, উইল ইউ কাম উইথ মি সেইড রিনা। ঠিক আছে, আই উইল কাম উইথ ইউ আফটার ফিনিশিং মাই টাস্ক সেইড টিনা। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ এখানে দেওয়া হয়েছে। এটা যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করব তখন কিভাবে করব দেখো, এর মাঝখানে সেইড রিনা ইনভার্টেড সরি রিপোর্টিং ভার্ব যেটা আছে এটা দেখো খেয়াল করো, ইনভার্টেড কমার যে ডাইরেক্ট স্পিচটা আছে এই স্পিচের পরে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এই বিষয়টাকে যখন ডাইরেক্ট স্পিচে নেব তখন প্রথমেই আমরা ইনভার্টেড কমাটাকে নিয়ে চলে আসবো। তাহলে কি হবে দেখো,
রিনা টোল্ড টিনা, তাহলে চলে এসছে প্রথমে রিপোর্টিং ভার্বটা, সেইডটা টোল্ড হয়ে গিয়েছে, হয়ে সামনে চলে এসছে। রিনা টোল্ড টিনা ইফ শি উড কাম উইথ হার। ঠিক আছে, একই ভাবে পরবর্তী সেন্টেন্সটাতেও সেইড টিনাটাকেও সামনে নিয়ে আসা হয়েছে। টিনা রিপ্লাইড রিনা দ্যাট শি উড কাম আফটার ফিনিশিং হার টাস্ক। তাহলে এইভাবে আমরা এই বিষয়টাকে পরিবর্তন করবো। রিপ্লাইটা এখানে ব্যবহার করা হয়েছে, রিপ্লাই সাধারণত কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে এমনিতেও ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, তাহলে এই বিষয়টা তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে রিপোর্টিং ভার্বটাকে সবসময় সামনে আনতে হয়। প্যাসেজ ন্যারেশনে রিপোর্টিং ভার্বটাকে যদি মাঝখানে থাকে অথবা শেষে থাকে, তাহলে সেটাকে মাঝখান থেকে অথবা শেষ থেকে শুরুতে আনতে হবে, তারপরে ইনডাইরেক্ট স্পিচের যাবতীয় কাজগুলো সম্পন্ন করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো পরবর্তী রুলস আমরা দেখে নিই কি আছে এখানে। If the speaker use more than one speech or sentence, then the following ways should be applied. একটা বিষয় তোমরা অবশ্যই খেয়াল করবে যে প্যাসেজ ন্যারেশনে সাধারণত একজন বক্তা একাধিক উক্তি ব্যবহার করে থাকেন, অর্থাৎ একাধিক সেন্টেন্স তিনি ব্যবহার করে থাকেন একটা উক্তির মধ্যে। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রেই আমাদেরকে কিন্তু একটা নিয়ম অনুসরণ করতে হবে। এই নিয়মটা হচ্ছে ইন কেস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রত্যেকটা অংশকে, একটা স্পিচের মধ্যে যতগুলো সেন্টেন্স থাকবে এই প্রত্যেকটা সেন্টেন্সকেই আমরা অলসো সেইড, এগেইন সেইড, অ্যাডেড অথবা ফার্দার অ্যাডেড এটসেট্রা ইত্যাদি আমরা ব্যবহার করে সিকোয়েন্সটা ফলো করব। ঠিক আছে, এর ধারাবাহিকতাটা আমরা রক্ষা করব, শুধু শুধু একটার পর একটা করা যাবে না। এর মাঝখানে অবশ্যই অলসো সেইড, এগেইন সেইড, অ্যাডেড ইত্যাদি অংশগুলো আমাদের যুক্ত করতে হবে। ঠিক আছে, ইন কেস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স অলসো সেইড, এগেইন সেইড, অ্যাডেড, ফার্দার অ্যাডেড এটসেট্রা শুড বি ইউজড টু মেইনটেইন দ্য সিকোয়েন্স। ওকে, I think you understand. In case of interrogative sentence, likewise, you have to use also asked, again asked, further asked, etc. Okay. In case of imperative sentence, and ordered to, and requested to, etc. are used. In case of optative sentence, and wished that, and prayed that, etc. are used. In case of exclamatory sentence, and exclaimed with joy, and exclaimed with happiness, and exclaimed with sorrow, that, etc. are used. তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে প্রত্যেকটা অংশকেই, অর্থাৎ একটা রিপোর্টেড স্পিচের মধ্যে যদি একাধিক সেন্টেন্স থাকে তাহলে প্রত্যেকটা সেন্টেন্সকেই এখানে উল্লিখিত অংশগুলো দ্বারা আলাদা আলাদা করে লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে নিই বিষয়টা কি, একটা উদাহরণ সহকারে আমরা দেখে নিই, তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, আই উইল হেল্প ইউ টু সলভ দিস প্রবলেম, আই এম রেসপন্সিবল ফর ইট, দ্য বয় সেইড। Why did you do it? Do you have time for it? You are leaving Dhaka this evening, said I. এখানে দেখো একজন বক্তাই, দ্য বয়, ঠিক আছে, দ্য বয় সেইড একাধিক সেন্টেন্স ব্যবহার করেছে তার উক্তির মধ্যে। পরবর্তীতে আই সেইডেও দেখো অনেকগুলো সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, যেমন হোয়াই ডিড ইউ ডু ইট, ডু ইউ হ্যাভ টাইম ফর ইট, ইউ আর লিভিং ঢাকা দিস ইভিনিং। এগুলো সবগুলোই কিন্তু সেইড আই, অর্থাৎ আই বলেছে, যার কারণে এখানে প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা কি করব, পূর্বলিখিত যে অংশগুলোর কথা বলা হয়েছে একটু আগে বললাম, যেমন ফার্দার সেইড, এগেইন সেইড, ফার্দার আস্কড, এগেইন আস্কড, অ্যাডেড, এই বিষয়গুলো দ্বারা আমরা সেন্টেন্স গুলোকে যুক্ত করব। তাহলে দেখি আমরা যুক্ত করলে কি হয়। এখানে দেখো দ্য বয় টোল্ড মি দ্যাট, ঠিক আছে, প্রথমে যে রুলসটা সেটা ফলো করা হয়েছে, দ্য বয় সেইড কে শুরুতেই নিয়ে আসা হয়েছে রিপোর্টিং ভার্বটি, দ্য বয় টোল্ড মি দ্যাট হি উড হেল্প মি, আই উইল হেল্প ইউ এটাকে পরিবর্তন করে কি করা হয়েছে, হি উড হেল্প মি টু সলভ দিস প্রবলেম, হি অ্যাডেড দ্যাট। দেখো পরবর্তী সেন্টেন্সটাকে যুক্ত করবার জন্য এখানে কি ব্যবহার করা হয়েছে, হি অ্যাডেড দ্যাট। ঠিক আছে, তারপরে ব্যবহার করা হয়েছে কি, হি ওয়াজ রেসপন্সিবল ফর ইট অ্যাকর্ডিং টু দ্য মুড অফ দ্য টেন্স অর সেন্টেন্স ভার্ব। ঠিক আছে, ভার্বের মুড অনুযায়ী পরবর্তী সেন্টেন্সকেও পরিবর্তন করা হয়েছে, কিন্তু দুটো সেন্টেন্সের মাঝখানে হি অ্যাডেড দ্যাট কথাটা উল্লেখ করা হয়েছে। আই আস্কড হিম, পরবর্তী সেন্টেন্সে আবার আসো, কি লেখা আছে, আই আস্কড হিম হোয়াই হি হ্যাড ডান ইট, আই অলসো আস্কড, খেয়াল করো, আই অলসো আস্ক, প্রথমে কিন্তু আই আস্কড হিম ব্যবহার করে প্রথম অংশটাকে ইনডাইরেক্ট করা হয়েছে, পরবর্তীতে আবার আই অলসো আস্কড ইফ হি হ্যাড টাইম ফর ইট। ঠিক আছে, এর পরবর্তী অংশটাকে আবার কি করা হয়েছে, আই অলসো অ্যাডেড দ্যাট হি ওয়াজ লিভিং ঢাকা দ্যাট ইভিনিং। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা রিপোর্টেড স্পিচের মধ্যে
প্যাসেজ ন্যারেশনে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি একাধিক অংশ থাকে বা একাধিক সেন্টেন্স থাকে তাহলে সেটাকে এই জাতীয় যে ফ্রেজগুলো রয়েছে এই ফ্রেজগুলো দিয়ে একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের রুল নাম্বার 3। এবারে আসো রুল নাম্বার 4, এটা আজকের মতো সর্বশেষ রুল। তাহলে এই রুল থেকে আমরা কি জানতে পারছি খেয়াল করো। ইফ রিপোর্টেড স্পিচ হ্যাজ অনলি ইয়েস then subject plus replied in the affirmative is used or subject plus auxiliary verb is used। বুঝতে পেরেছো? যদি রিপোর্টেড স্পিচ মানে কি, ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকে, তাহলে এই অংশটার মধ্যে শুধুমাত্র ইয়েস শব্দটা লেখা আছে, তাহলে আমরা কি করব, যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ঠিক আছে, এই কথাটা ব্যবহার করব। সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, যেমন হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বা শি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এরকম। আর প্লাস অথবা ওটাকে এভাবেও করা যায় যে হি অর শি এরপরে যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করা হবে অ্যাকর্ডিং টু দা রিপোর্টিং ভার্বের যে অক্সিলারি ভার্বটা আছে সেই অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আমরা ইউজ করতে পারি। আমরা উদাহরণে সেটা দেখবো ইনশাআল্লাহ। এরপরে যদি রিপ্লাই ইয়েস এর সাথে যদি অন্যান্য অংশ থাকে, যেমন ইয়েস আই হ্যাভ ডান ইট, ইয়েস হি হ্যাজ গন, এরকম অংশ যদি থাকে তাহলে সেটাকে কিভাবে আমরা করব, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেইড দ্যাট। ঠিক আছে, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেইড দ্যাট, যদি ইয়েস এর সাথে আলাদা অংশ যুক্ত থাকে। আর যদি ইয়েস এর সাথে আলাদা অংশ যুক্ত না থাকে তাহলে আমরা শুধুমাত্র রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বলেই শেষ করে দেব। তাহলে দেখি উদাহরণগুলো। প্রথম উদাহরণে দেখো, আই সেড টু হিম হ্যাভ ইউ ডান দ্য সাম, ইয়েস হি সেড। ঠিক আছে, এখানে শুধুমাত্র ইয়েস বলেই শেষ করে দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব কি, আমরা তো নিশ্চয়ই জেনেছি কি ব্যবহার করব আমরা, যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, আই আস্কড হিম ইফ হি হ্যাড ডান দ্য সাম, ওকে, ইফ হি হ্যাড ডান দ্য সাম, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। শেষ। এখানে আমাদের ইয়েস এর সাথে অন্য কোনো অংশ নেই, তাই আমাদের কিছু বলতেও হচ্ছে না বা লিখতেও হচ্ছে না, শুধুমাত্র ইয়েস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ কথাটা বললেই শেষ হয়ে যাচ্ছে। এবারে দেখো, আই সেড টু হিম হ্যাভ ইউ ডান দ্য সাম, ইয়েস আই হ্যাভ অলসো ডান অ্যানাদার ওয়ান, হি সেড। তাহলে এখানে ইয়েস এর সাথে বাড়তি একটা অংশ সে যুক্ত করে দিয়েছে, আই হ্যাভ অলসো ডান অ্যানাদার ওয়ান। তাহলে এই ক্ষেত্রে বিষয়টা কিরকম হবে খেয়াল করো, আই আস্কড হিম ইফ হি হ্যাড ডান দ্য সাম, এরপরে হি রিপ্লাইড দ্যাট হি হ্যাড। ঠিক আছে, আমি যেটা বলেছিলাম এর আগে যে অক্সিলারি ভার্ব ব্যবহার করেও ইয়েসটাকে আমরা রিপ্লেস করতে পারি, যেমন হি রিপ্লাইড দ্যাট হি হ্যাড। এরপরে আবার কি করেছে, হি অ্যাডেড দ্যাট হি হ্যাড অলসো ডান অ্যানাদার ওয়ান। আবার এটাকে এভাবেও করা যায়, অর দিয়ে এখানে দেখানো হয়েছে, খেয়াল করো, আই আস্কড হিম ইফ হি হ্যাড ডান দ্য সাম, এই পর্যন্ত এটা তো ঠিকই আছে। হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট হি হ্যাড অলসো ডান অ্যানাদার ওয়ান। তাহলে এই দুটোই আমরা করতে পারি এক্ষেত্রে। একটা হচ্ছে সরাসরি সাহায্যকারী ভার্বটা দিয়েও আমরা করতে পারি যে হি রিপ্লাইড দ্যাট হি হ্যাড, আর একটা হচ্ছে কি হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট। এই দুটো দিয়েই আমরা এই অংশটুকু এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি। তাহলে ঠিক আছে, আজকে আমরা যে 4টা রুলস শিখলাম এই 4টা রুলস আমরা আরো বেশি প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আসলে কি বলা হয়েছে বা কিভাবে প্যাসেজ ন্যারেশন গুলো পরিবর্তন করতে হয়। এখানে তোমাদের জন্য ছোট্ট একটা হোমওয়ার্ক আছে, তোমরা এটা লিখে নেবে এবং সলভ করবে, ঠিক আছে? এবং পরবর্তীতে আমি তোমাদেরকে ওভার ফোনে জিজ্ঞাসা করব যে তোমরা আসলে সেটা করেছো কিনা, বা বিভিন্ন অংশ আমি তোমাদেরকে টেস্ট করার চেষ্টা করব। অবশ্যই তোমরা এই অংশটুকু করবে। আমি তোমাদেরকে একবার রিড আউট করে দিচ্ছি। You can go now, you may come tomorrow, the old man said to me. When will I come? Said I. Can you meet me in the afternoon? Yes, I said. তাহলে এই অংশটুকু এটা পুরোটাই ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, তোমরা এটাকে ইনডাইরেক্টলি রূপান্তর করবে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তাহলে আজকের মতো সবাই ভালো থাকো, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, গুড বাই।